বের হয়ে যাচ্ছি। 2 জন মিলে যাচ্ছি গাড়িতে, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে ইনশাআল্লাহ 3 জন মিলে আসবো আলহামদুলিল্লাহ। আমরা মেডিকেল সেন্টারে ঢুকে যাচ্ছি এখন। পার্কিং এর টিকিট নিয়ে নিলাম। বাচ্চাটার ডেলিভারিটা যদি ভালোভাবে হয় তাহলেই বাঁচি আর কি। আর জাপানে যেহেতু তো ভরসা করা যায়। আর জাপানে মেডিকেলে ফার্স্ট যেহেতু বাবা হওয়ার ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা জাপান হোক বাংলাদেশ হোক, বাংলাদেশে হলেই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স একটু বুঝছেনই তো একটু স্পেশালি হয়। সো সেখানে যদি এটা জাপানে হয় তাহলে তো কোনো কথাই নাই। আর এটা হচ্ছে জাপানে, তো আমার জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। এইখানকার সিস্টেম সব কিছু আমি অনেকদিন থাকি, সবই জানি, বাট তারপরেও যেহেতু মেডিকেলের ব্যাপার স্যাপার, সো একটু আলাদা। বাংলাদেশেই তো আমরা নার্ভাস হয়ে যাই, সো এখানে বাট সব কিছু এদের সিস্টেমেটিক ওয়েতে চলে, আগে থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। আমি মাস্কটা ভুলে রেখে আসছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এরকম একটা বাচ্চা আসবে, বাট কোনো ফ্যামিলি মেম্বার এরকম নাই। যদি আমার ছোটো ভাই টোকিও থেকে আসছে, বাট সেও ছোটো, সাধারণত নানি দাদিরাকে লাগে বা খালারাকে লাগে, যেটা মিসিং। কী পরিমাণে যে প্যারা অলরেডি হয়েছে, এবং যে প্যারা হয়েছে সেটা কিছুই না, সামনে আসল প্যারা আসতেছে যখন বেবিটা হবে। আমরা এখন কাউন্টারে যে ফর্মালিটিস আছে এগুলো পূরণ করতেছি। এগুলো হচ্ছে যে আপনি ম্যাটারনিটি সেট, তারপরে এগুলো রেন্টাল করতে পারবেন, এরকম ফর্মালিটি। তো আমাদের কিছু জিনিস আনছি, বাট কিছু জিনিস আছে যেগুলো রেন্টালেই ভালো, তো এইখান থেকে রুমের জন্য ওয়েট করছি আমরা। এখন ফর্মালিটিসগুলো একটা একটা করে শেষ করতেছি। দেখছেন এখানে হাজব্যান্ড আসছে, একজন জাপানিজ বাচ্চা দেখে, ওরাও আজকে ভর্তি হবে। এটা সাধারণত ওয়েটিং রুম। করোনার কারণে লেবার রুমে ঢুকতে দিবে না, মনে হয় এই পর্যন্তই লাস্ট আমার। প্রথম বাবা হওয়ার এক্সপিরিয়েন্স এমনিতেই যেটা অনেক এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং, সেইখানে আবার জাপানের মতো জায়গাতে। আর ফ্যামিলি মেম্বার তো আসলে নাই ওইরকম, মানে যারা আছে তারা তো যে কাজটা দাদা দাদি নানি করতে পারে, চাচি ফুপু খালা করতে পারে, ওইটা তো আর ফ্রেন্ডরা করতে পারবে না। সো ওইটাই ল্যাকিংসটা। বাট দেখি সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, যেহেতু জাপান এখানে নিজেরা ওরা এভাবে করে ম্যানেজ করে। সো আশা করছি যে সব কিছু ভালোভাবে হবে। এবং আমরা এখন যদি ভর্তি হয় তাহলে মেডিসিন দিয়ে পেন উঠাবে, এবং তারপরেও যদি কমপ্লিকেশন হয় তাহলে সিজার করবে আর কি, এটাই এখানকার নিয়ম। বাচ্চার হার্টবিট শোনা যাচ্ছে, হার্টবিট চেক করে অ্যাকুরেটলি 40 মিনিট এই কাজটা করে আর কি। 40 মিনিট এবার শুয়ে থাকতে হয়। এটার নাম যেন কি, সিটিজি। এটা হচ্ছে সিটিজি,
তো আমরা রুম পাইছি আর আমরা কেবিন নিছি, দেখছেন কেবিন কি বিউটিফুল কেবিন। এটা কিন্তু মজা করার জন্য আসি নাই। হ্যাঁ, সো এখন ভর্তি করায় নিছে এবং টিবিএস করলো, সব কিছু দেখলো এবং ওরা আজকে আরও কিছু ট্রিটমেন্ট দিবে, তারপরে কালকে মেডিসিন দিবে, ইঞ্জেকশন দিবে। তারপরে যদি নর্মাল ডেলিভারি পসিবল না হয় তাহলে ওরা আরও দেখবে, অর্থাৎ যতভাবে খেলা যায়, মানে যতভাবে যত কিছু করা যায় ওরা একটা একটা করে করবে এবং তারপরে আরও 4 দিন পরে ওয়ার্স্ট কেস সিজার করবে। মানে এইখানেই পার্থক্যটা। আমাদের ওইখানে ফার্স্ট স্টেপ জাস্ট একটা হালকা ট্রাই করে, যদি না হয় তাহলে সিজার করে। এখানে দেখলাম যে সিজারের আগে কয়েকটা স্টেপ আছে, যেমন ওরা বেশ কিছু জিনিস করবে যেগুলো বাংলাদেশে আমাদের ওইখানে খুব একটা এক্সিস্টই করে না। টেকনোলজিটাই নাই তো। এবং ইভেন মেডিসিন যাওয়ার আগে ওরা যতটুকু পারে ব্যায়াম ট্যাম করায়, এটা ওটা করায়, বিভিন্ন রকমের এটা ওটা করায়, সার্ভিকটা ওপেন করানো ট্রাই করবে। সো ভেরি ইনসেন, মানে এদের সব কিছু মেডিসিন ছাড়া করার প্ল্যান। এবং সি সেকশানে যাওয়া বা সিজার করা তো অনেক দূরের ব্যাপার, যেটা আসলে খুবই কমপ্লিকেশন না থাকলে, যদি পজিশন খারাপ থাকে বাচ্চার বা ইয়া থাকে, তাহলে ওরা যাবে না। আমাদের কথা শুনে যেটা বোঝা গেল, মানে আপনি টায়ার্ড হয়ে যাবেন বাট ওরা সিজার করবে না আর কি। সো হিয়ার ইজ দ্য মেল। যেহেতু আমরা পর্ক খাই না, সো ওদেরকে আগে থেকে বলা ছিল ওরা পর্ক ছাড়া যত সম্ভব মাছ দিয়ে দিছে। এবং দেখছেন কি সুন্দর একবারে জাপানিজ মেল। ওরা এভাবেই খায়, যদিও এটার একটু স্মেল আছে, আপনি নতুন হইলে একটু খাইতে সমস্যা হবে, বাট আমার খুব ভালো লাগে। আজকে রোজার দিন, আমি রোজা করছি। আমি তো খেতে পারবো না, এখানে সব কিছুই আছে। ওরা আমাদের খাবার নিয়ে খুবই কনসার্ন, কারণ আমরা হালাল খাই, অর্থাৎ পিগ বা পর্কের মাংস বা অ্যালকোহল মিশ্রিত কিছু খাই না, আবার অ্যালার্জি যেগুলোতে আছে এগুলো খাই না। সো বারবার আসতেছে, একবার আসতেছে কি খায় এটা জানার জন্য, একবার আসতেছে কি খায় না এটা জানার জন্য। যেহেতু জাপানিজ প্রফেশনালিজম খুব হাই, অন্য জায়গাতে হইলে হয়তো বলতো আরে বাদ দে, এত জিজ্ঞেস করার কি আছে, যা আছে দিয়ে দে, খালি পর্কটা দিস না আর কি। বাট ওরা 100% কাজ করেই ছাড়বে এবং এটা ওদের জন্য নিউ এক্সপিরিয়েন্স। ওরা যেহেতু কাজ পছন্দ করে, সো বারবার এসে মানে আমাদের বিরক্ত করে ফেলতেছে, যদিও আমাদের ভালোর জন্যই করতেছে। সো আজকের দিনের কাজ শেষ, কালকে সকাল 9টা থেকে বেসিকলি অ্যাকশানে যাবে ওরা। আজকে বিভিন্ন রকমের ইয়া করলো, এটা সেটা করলো। চারদিকে সাকুরা ফুটে গেছে, চেরি ব্লসম দেখতে পারতেছেন। আজকে ডে 3, এখনো কোনো নিউজ নাই, বাট ওরা স্টিল সিজার করতেছে না। ওরা পরশুদিন করবে বলছে ফাইনালি। তার মানে কতদিন, 4 থেকে 5 দিন ট্রাই করতেছে নর্মাল ডেলিভারির জন্য, এবং যত যা করা যায়। এখানে আরও কিছু জিনিস করছে যেটা বাংলাদেশে আমাদের সাধারণত করা হয় না। এবং এবং ফাইনালি আজকে ওই স্যালাইনের যে ইয়াটা ওইটা দিছে। আজকে স্যালাইনের ট্রিটমেন্টটা দিছে আর কি, এটা আমি নাম জানি না, স্যালাইন বলে না কি বলে। আর এই মেশিনগুলা সাধারণত, এই মেশিনটা এটা হচ্ছে ওই যে স্যালাইন দেওয়ার মেশিন, এবং এটা বাংলাদেশে আমরা কখনো দেখি নাই, এক্সিস্ট করে কিনা জানি না, বাট কখনো দেখি নাই। ওগুলো সাধারণত ম্যানুয়ালি হয় এবং এটা ডিজিটালাইজ। দেখেন এই গ্রিন বাতি জ্বলতেছে, মানে হচ্ছে যে আপনার ওই ড্রপগুলো যাচ্ছে আর কি, এবং প্রত্যেক মিনিটে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের বেবিটা
ডেলিভারি হয়ে গিয়েছে, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দিয়েছেন এবং ওরা এত ডেডিকেটেড নর্মাল ডেলিভারি করার জন্য। তো আসলে তো এখানে করোনার কারণে কাউকে ঢুকতে দিত না। আমি ফরেনার দেখে ওর সাথে, ও জাপানিজ পারে না যেহেতু, ল্যাঙ্গুয়েজের একটা কমিউনিকেশনের প্রবলেম দেখে আমাকে স্পেশালি ঢুকতে দিছিল। বাট এখন বাচ্চা হয়ে গেছে, এখন আবার চলে যেতে বলতেছে। এখন হয়তো ও রিকভারি হতে 4-5 দিন লাগবে, তো 4-5 দিন আর দেখতে পাবো না। জিনিসপাতি এনে দিলে ওরা ডোর থেকে নিয়ে দিয়ে দিবে আর কি, আমি হয়তো আর থাকতে পারবো না এখানে। সো এখানে আবার মজার ব্যাপার হচ্ছে, এরা হচ্ছে যখন এরা ওই প্লাজেন্টা, অর্থাৎ বাচ্চারা যে জিনিসটা দিয়ে খায় মায়ের পেটের মধ্যে, ওই প্লাজেন্টাটা গিফট করে এবং এরা এটাকে শুকিয়ে এটাকে আবার যত্ন করে রাখে। এটা ওদের জন্য একটা প্রিসিয়াস থিং। হ্যাঁ, সো পরের দিন অলরেডি সকাল পার হয়ে গেছে, দুপুর একটা। আমার ভিতরে ঢোকা নিষেধ হয়ে গিয়েছে, বাইরে থেকে লবি থেকে দিয়ে যেতে হবে, যেহেতু ডেলিভারি ছিল এই জন্য এমার্জেন্সি ভিত্তিতে আমাকে পারমিশন দিছিল। বাট আজকে থেকে আর পারমিশন নাই। দেখছেন খাবার দাবার নিয়ে আসছি, পানি, ওই যে লবি ওইখান দিয়ে ওরা নিয়ে যাবে, ওরা এসে আমাকে নিয়ে যাবে আর কি। সো এখন ওয়েট করতেছি, আরও 4-5 দিন লাগবে। মা এবং মেয়ে দুজনই সুস্থ আছে। 4-5 দিন পরে ইনশাল্লাহ বাসায় নিয়ে যাব। আই ক্যান্ট ওয়েট তো। এই যে ডায়াপার, হ্যাঁ, আর এটার মধ্যে তোমার সাবান, শ্যাম্পু ট্যাম্পু আছে। আর এটার মধ্যে একটা প্যাকেট আছে, ওই প্যাকেটের মধ্যে গরু মাংস আর ভাত। সো ডেলিভারির পরে আজকে প্রথম ঢুকতে দিয়েছে। আজকে বেসিক্যালি সেমিনার ছিল বা একটা কনসাল্টিং ছিল, যে আমরা এখান থেকে রিলিজ হওয়ার পর কি কি করব। তো আজকে প্রথম আমি এত কাছ থেকে বাবুকে দেখতেছি। এর আগে ভিডিওতে দেখছি, ওর মা পাঠাইছিল ভিডিও, এত ভালো লাগতেছে, ট্রাস্ট মি। আর এত ছোট, এত কিউট কিউট হাত, এত কিউট কিউট মাথা, আল্লাহ। ও মাই গড। এখন বাজে সকাল 8:30। আজকে হলো 4 তারিখ এপ্রিলের 2023 এপ্রিল 4। সো আজকে বাবুটাকে রিলিজ করবে হসপিটাল থেকে, মা এবং বাচ্চা দুইজনকেই এখন গিয়ে আমি আনবো। দেখতে পাচ্ছেন একাই যাচ্ছি, ইনশাল্লাহ যাওয়ার দিন 2জন গেছিলাম, আসার দিন 3জন আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। আর খুব ভালো ফিলিংস, অসম্ভব মানে ফিলিংস নাকি। যা হোক, তাড়াতাড়ি কাজটা হয়ে গিয়েছে, কাউন্টার থেকে পেলাম, দেখছেন টোটাল খরচ হয়েছে 6,41,940 ইয়েন। এবং আমাকে গভর্নমেন্ট থেকে সাপোর্ট করেছে, মানে আমার ইন্স্যুরেন্সে কাভার করেছে হচ্ছে 4,20,000 ইয়েন। সো এক্সট্রা যে 2,21,940 ইয়েন, এইটা আমাকে আমার পকেট থেকে পে করতে হবে। ও, এরকম সুন্দর রুমে থাকলে তো টাকা দিতে হবে, দেখছেন ভিউ। বাট নিয়ে যাচ্ছি। আনাই যায়, দিকে দেখো, দিকে দেখো, দেখো। বুঝু বুঝু বাসার দুবাইয়ের কিছু ইউনিট বিট করাবো। হ্যাঁ, ভালো করছো, আমি মাত্র বাসায় আসলাম। গুচু 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 গুচু, আরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ। হুম।